সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সাখওয়াত টিপু। আমি আলোচনায় যেতে চাই সাখওয়াত ভাই, আপনাকে স্বাগত জানিয়ে যে আমরা সমকালীন সাহিত্য নিয়ে কথা বলি, সমকালীন রাজনীতি নিয়ে কথা বলতে চাই। সমকালীন রাজনীতি এখন কোন মার্গে আছেন? আমরা যে রাষ্ট্রটাকে দেখতে চাই সেটা হচ্ছে গণতান্ত্রিক একটা রাষ্ট্র, যেখানে হচ্ছে বৈষম্য সম্পূর্ণ যদি বিভেদ সহ যদি নিষ্পন্ন করা না যায়, অন্ততপক্ষে সহনশীল একটা পরিবেশ, সে পরিবেশটা আমাদের এখানে এখন নাই। এখন হচ্ছে মুখ দেখে দেখে পর্যন্ত বন্ধ, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। এমন এক বিচ্ছিন্ন সমাজের মধ্যে আমরা আছি যেটা হচ্ছে সংকট থাকবে, রাষ্ট্র থাকলে সংকট থাকবে, অর্থ থাকলে সংকট থাকবে, সমাজ থাকলে সংকট থাকবে। এই সংকটটা সমাধানের জন্য যে কোনো একটা জায়গায় কোনো একটা বিষয় কমিয়ে আনার জন্য কোনো একটা সমঝোতার জায়গায় আসা, ওই জিনিসটা আমাদের মধ্যে নাই আর কি। এটা হচ্ছে আমাদের রাষ্ট্র হিসেবে খুব দুর্বল দিক। আর একটা রাষ্ট্র হচ্ছে যে গণতন্ত্রকে চর্চা করতে চায় রাষ্ট্র, সে গণতন্ত্রের বড় কথা হচ্ছে ব্যক্তির চরম বিকাশকে সে আরো অগ্রসর করে নিয়ে যাবে। ব্যক্তি হিসাবে আমরা যে সমাজে আছি, যে পুঁজিতান্ত্রিক সমাজে আছি, ওইখানে ব্যক্তির বিকাশটা হবে খুব চরম পর্যায়ে, কিন্তু ওই অর্থে আমাদের এখানে ব্যক্তির ওই বিকাশটা হচ্ছে না। এটা হচ্ছে প্রধান কারণ। এখন ব্যক্তির বিকাশ হলে সমাজে একটা প্রভাব পড়ে, সমাজ তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে, সমাজেও ওই চর্চাটা শুরু হয়। যেহেতু ওই জিনিসটা নাই আমাদের রাষ্ট্র হিসাবে, ফলে আমাদের মানে ব্যক্তির বিকাশকে প্রণোদিত করার কোনো ব্যবস্থা নাই। এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে ধরুন আমাদের একটা মুক্তিযুদ্ধ হলো, এটা হচ্ছে বিজয়ের মাস। এটা হচ্ছে বিজয়, ওই অর্থে আমরা যে অর্থে স্বাধীন হয়েছে ওই অর্থে এটা বিজয়, স্বাধীনতা অর্থে এটা বিজয়ের মাস আনুষ্ঠানিকভাবে। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে। এখন এই বিজয়টা কি? বিজয় হচ্ছে হচ্ছে বিশেষণ, মানে ভালো, যে জয়টা ভালো ওইটা হচ্ছে বিজয়। কিন্তু সে অর্থে আমরা যে অর্থে বিজয়টাকে দেখতে চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, ন্যূনতম একটা কল্যাণকামী রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রটা ওই অর্থ নাই আমাদের এখানে। এখন ধরেন রাষ্ট্রের দুইটা দিক আছে, বলে এখানে উন্নয়ন হবে না হলে গণতন্ত্র হবে। এখন গণতন্ত্র ছাড়া তো উন্নয়ন সম্ভব না, হ্যাঁ পূর্ব শর্ত। আবার উন্নয়ন না হলে গণতান্ত্রিক সমাজ সৃষ্টি হবে না। আমরা যদি বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকাই, যারা হচ্ছে যাদের অর্থনৈতিক কাঠামো কল্যাণ রাষ্ট্র হিসেবে যারা পরিচিত, হ্যাঁ মানে ওদের এখানে ডেমোক্রেসির সর্বোচ্চ জিনিসটা আছে আর কি, গণতান্ত্রিক পরিবেশের। এই অর্থে আমরা হচ্ছে গণতান্ত্রিক ভাবে খানিকটা সংকুচিত হয়ে এসেছি। এমনিতেই যে আমি একটু যে কথাটা বললাম যে কল্যাণ রাষ্ট্র হিসেবে যারা পরিচিত, আসলে বিশ্বে কি এখন কল্যাণ রাষ্ট্রের এটা কি ধারণা তৈরি হয়ে গেছে না বাস্তবে আমরা পাই? মানে কল্যাণ রাষ্ট্র হয়তো সামাজিক সুযোগ সুবিধা হয়তো নাগরিকরা পান, কিন্তু সার্বিকভাবে কি কল্যাণ রাষ্ট্র আছে পৃথিবীতে? রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, আমাদের সাংবিধানিক কথা, ঠিক আছে? এখানে জনগণের অংশগ্রহণটা কোথায়? এখন জনগণের যদি ন্যূনতম অংশগ্রহণ আপনি রাষ্ট্রের কোনো পর্যায়ে না রাখেন, তাহলে ওই রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হবে না। কেউ কেউ বলে এটা ফেসিবাদী রাষ্ট্র, আমি ওদিকেও যাব না। মানে জিনিসটা হচ্ছে যে একটা রাষ্ট্র তার চরিত্র যদি বিকাশই করতে হয়, তার মধ্যে হচ্ছে ধরুন পুঁজিতান্ত্রিক সমাজে দুইটা শ্রেণী থাকবে, ধনীও থাকবে গরিবও থাকবে, কিন্তু গরিবটা এমন পর্যায়ে থাকবে না, গরিবরা মধ্যবিত্ত হবে, মধ্যবিত্তরা উচ্চবিত্ত হবে। এরকম একটা কল্যাণকামী রাষ্ট্রের মধ্যে বেসিক্যালি গরিব জিনিসটা নাই। যারা আছে ওরা হচ্ছে দরিদ্র, যারা ওরা হচ্ছে মধ্যবিত্ত। এখন ধরুন আমাদের সমাজে আমরা যদি মধ্যবিত্ত সমাজ দেখি, এটা তো শ্রেণীর অংশ না, এরা হচ্ছে এমন একটা ভাসমান শ্রেণী, এরা কখনো পরে নিচের দিকে আবার চেষ্টা করে। এখন ধরুন এই অবস্থায় আমাদের সমাজটা হচ্ছে রাষ্ট্র থেকে সর্বোচ্চ পর্যায়ে মধ্যবিত্ত সমাজ শাসিত সমাজ। আমি বলতেছি এইখানে যে ধরনের জাতীয় বুর্জোয়া হওয়ার কথা ছিল আমাদের রাষ্ট্রে, এটা কিন্তু ৪৪ বছরও হয় নাই। এখন একটা রাষ্ট্র আপনি যদি বিকাশ করতে চান গণতান্ত্রিক ভাবে, আপনার জাতীয় বুর্জোয়া হতে হবে। তাহলে আপনি ধরেন আপনার বিদেশি নীতি কি হবে, তারপরে হচ্ছে আপনার অর্থনৈতিক নীতি কি হবে, তার একটা সুষ্ঠু সমাধান সম্ভব। কিন্তু আমরা মাঝে মধ্যে এমন কাণ্ড দেখি আমাদের রাষ্ট্রের মধ্যে, যেটা হচ্ছে যে রাষ্ট্র হিসেবে মনে হয় যে এটার সংকুচিত যে ভাবটা, ওই ভাবটার কারণে রাষ্ট্র হিসেবে এটা বিকশিত হতে পারছে না। জনগণ রাষ্ট্র পরিচালনা করছে না, পরিচালনা করছে মানে রাজনীতি, মানে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা নীতির সঙ্গে যারা জড়িত তারা। এখানে একটা জিনিস, হবসের একটা কথা আছে, যেখানে হচ্ছে আইন নাই ওইখানে স্বাধীনতা নাই মানুষের, বুঝছেন?
এখন ধরেন এটা হচ্ছে ইথিক্যাল কথা, একদম ইথিক্স, নীতি কথা। এখন রাষ্ট্র হিসেবে যদি আমরা যদি মনে করি রাষ্ট্র তার আইন কাঠামো দ্বারা চলে এবং হচ্ছে এখানে যে মানুষের যে স্বাধীনতা, ওই স্বাধীনতাটা থাকতে হবে, অর্থাৎ মানুষের যে বিকাশের স্বাধীনতা, ওই স্বাধীনতাটা এখানে হচ্ছে খর্ব হয়ে আছে। এখন ধরেন এই বিকাশটা হবে কিভাবে? আমি যদি বলি, ধরেন আমার যদি প্রত্যাশা থাকে রাষ্ট্র হিসেবে আমি কাকে দেখতে চাই, আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বুদ্ধিজীবীদের দেখতে চাই। এবং বুদ্ধিজীবীর ক্রাইটেরিয়াটা কি হবে? নানা ধরনের সংজ্ঞা আছে। আমি যদি গ্রামসিরও সংজ্ঞা ধরি, গ্রামসির আগে অন্যদের সংজ্ঞা ধরি, ম্যাকিয়াভেলি, প্রিন্স যে সংজ্ঞা, তারপরে হচ্ছে আপনার ধরেন অ্যাঙ্গেলসের একটা ইন্টারেস্টিং কথা আছে, বলে একটা রাষ্ট্রে যখন আমার নেতৃত্ব বুদ্ধিজীবী শ্রেণীর সমাজ হয় এবং ওইটার সঙ্গে যদি শ্রমিক শ্রেণী থাকে, তাহলে ওইখানে একটা সমাজ পরিবর্তন করার জন্য আর কিছুই দরকার হয় না। এখন ধরেন এখানে একটা ফাঁকি আছে, ধরেন এই দুইটার যে বুদ্ধিজীবী শ্রেণী সমাজের মধ্যে গ্রামসি যেটা বলতেছে, দুই ধরনের বুদ্ধিজীবী আছে, একটা হচ্ছে গৃহস্থ বুদ্ধিজীবী, ট্রেডিশনাল ইন্টেলেকচুয়াল, একটা হচ্ছে জাত বুদ্ধিজীবী, যেটা হচ্ছে অর্গানিক ইন্টেলেকচুয়াল। এখন অর্গানিক ইন্টেলেকচুয়ালটা আসবে কিভাবে? একটা সমাজ যদি তার বিকশিত পর্যায়গুলো না থাকে, কৃষক থেকে আসবে, শ্রমিক শ্রেণী থেকে আসবে, ছাত্র নেতৃত্ব থেকে আসবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে আসবে, পেশাজীবী সমাজ থেকে আসবে, মানে টোটাল একটা রাষ্ট্রের যে কাঠামোগত রূপগুলা এগুলো তৈরি হবে ওইভাবে। কিন্তু আমাদের এখানে এই জায়গাটা এই কারণে সংকুচিত, এখানে গণতান্ত্রিকভাবে যে চিন্তা করা, স্বাধীনভাবে চিন্তা করা বা চিন্তা করার ক্ষেত্রগুলো সংকুচিত হয়ে আসছে। আমরা বিরতিতে যাচ্ছি টিপু ভাই, এসে আলোচনা করতে চাই যে ওই জায়গা থেকে যে অর্গানিক বুদ্ধিজীবী আমাদের এখানে তৈরি হচ্ছে না কেন। আমরা তো এখন তো খাবারের দিক দিয়ে আমরা অর্গানিকের অনেক কথা বলি, কিন্তু বুদ্ধিজীবী এই যে বিকাশটা, সেই বিকাশটা অর্গানিকভাবে কেন হলো না? সবাই কেন গৃহস্থ বুদ্ধিজীবী হয়ে গেলেন? সেই এই ৪৪ বছরে আমরা বিজয়ের মাসের কথা আপনিও বলছিলেন যে আমরা এই ৪৪ বছরে আমরা আমাদের বুদ্ধিজীবীরা কেন কঠোরবন্দী হয়ে গেলেন? এখানে কোনো বুদ্ধিজীবী যদি আওয়ামী লীগ করে, কোনো বুদ্ধিজীবী যদি বিএনপি করে, কোনো বুদ্ধিজীবী যদি বামপন্থী রাজনীতি করে, তাতে সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে জনগণের প্রতি তার কমিটমেন্টটা আছে কিনা। অর্গানিক বুদ্ধিজীবীটা আসবে কোত্থেকে? আপনি যদি শ্রমিক শ্রেণীর নেতৃত্বটা তৈরি করতে না পারেন, আপনি যদি কৃষকের মধ্যে নেতৃত্বটা তৈরি করতে না পারেন, তাহলে এটা আসা সম্ভব না। আমরা যদি মাওলানা ভাসানী বা বঙ্গবন্ধু বা ধর মনি সিং বা আরো জসীমউদ্দিন মন্ডল পর্যন্ত ধরেন, বা আমরা দেখি যে এদের পূর্বপুরুষই কৃষিজীবী সমাজ থেকে আসা একটা সমাজ, আমাদের সমাজটা অর্থনৈতিকভাবে ওই অর্থের লিডারশিপটা আমাদের এখানে আসে নেই আর কি। এবং এটা হচ্ছে দুর্ভাগ্যজনক, যেহেতু এই রাষ্ট্রটা হচ্ছে যেভাবে গণতান্ত্রিক বিকাশটা হওয়ার কথা ছিল, নানা সময়ে নানা কারণে, নানা রাজনৈতিক সংঘাতের কারণে এই রাষ্ট্রটা ওইভাবে বিকশিত হয়নি। আমরা যদি একদম পঞ্চদশ সংশোধনী পর্যন্ত দেখি আপনি সংবিধানের, এই সংবিধান যে পূর্ণরূপ পাবে ওটাও কিন্তু পায় না। এখন ধরুন সংবিধানে নানা কন্ট্রাডিকশনের বিষয় আছে, এখানে নানা ধরনের। এগুলা হচ্ছে যে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য নীতি যেমন দরকার, তার মৌলিক নীতি যেমন দরকার, তার হচ্ছে অন্যান্য কাঠামোগত আইনগত দিকগুলো দরকার। কিন্তু এই আইনগত দিকগুলো বাস্তবায়ন করার জন্য, একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে ধরনের দক্ষ জনশক্তি তৈরি করার কথা আমাদের, সেটার একটা ঘাটতি আছে। নাগরিক তৈরি করা, হ্যাঁ, ওই অর্থে তো নাগরিকটাই তো রাষ্ট্রটাকে দেখে কোনো না কোনো ফর্মে। আপনি যে অর্থে আপনি একটা কথা বললেন যে আমরা শুধু দেখি যে ক্ষমতার পালাবদল বা নেতৃত্ব আসে, কিন্তু এই ক্ষমতাটা আসে অদ্ভুত ভাবে। আপনি গণতান্ত্রিক ভাবে যদি দেখেন, সাধারণ মানুষের ম্যান্ডেট দিয়ে আসে, কিন্তু এর বাইরে তাদের সামনে বিকল্প নাই। এই বিকল্পটা নাই কেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। এই বিকল্পটা তখনই তৈরি হবে যখন একটা রাষ্ট্রে আপনি যদি ওই সম্ভাবনাটা তৈরি করতে পারেন। একটা মানুষ যদি দীর্ঘদিন 40 বছর কোনো কারখানায় বা একটা জুট মিলে বা কোনো কারখানায় কাজ করে, তার যে অভিজ্ঞতা হয়, তার যে নেতৃত্ব দানের সর্দার থাকে, নেতৃত্ব দানের যে ক্ষমতা তৈরি হয়, নেতৃত্ব তো ওইখান থেকেই আসবে। এই নেতৃত্ব তৈরি করার জন্য যে পদ্ধতিগত জায়গাগুলো বন্ধ আছে না, বন্ধ নাই, সেই জায়গাগুলো আমরা নষ্ট করে ফেলেছি। যেমন এখন কোনো ছাত্র আন্দোলন নাই, তাইলে ছাত্র সংসদই তো নাই, সেখানে বলতে বলছি আমি। হ্যাঁ, এটা আন্দোলনটা করবে কে? ধরুন এটা আপনি তুষার আব্দুল্লাহ করবেন না, সাকর টিপু করবেন না, সিরাজুল ইসলাম চৌধুরীও করবেন না। জিনিসটা হচ্ছে যে যার আন্দোলন সেই করবে। এখন প্রশ্ন হচ্ছে না, করছে না, ওই জায়গাটা নাই। কেন? এটা হচ্ছে যে এই যে গৃহস্থ বুদ্ধিজীবী তৈরি হওয়ার যে পদ্ধতি আমাদের রাষ্ট্র সৃষ্টি করে গেছে, বা এই চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি আর অর্গানিক বুদ্ধিজীবী পাবেন না ওই মুভমেন্ট না থাকার ফলে দেখা যাবে ছাত্ররা আন্দোলন না করে জাতীয় আন্দোলনে ভূমিকা। অর্গানিকের জায়গায় আসলে যে হাইব্রিড বুদ্ধিজীবী বা হাইব্রিড
হ্যাঁ, মানে হাইব্রিড বলেন বা অন্য কিছু উচ্চ বলেন, ফলনশীল হ্যাঁ, জাতের হ্যাঁ, একটা মানে আবহাওয়া আবহাওয়া তৈরি হয়েছে। তৈরি। আমি একটু বামেই থাকতে চাই, কিন্তু রাষ্ট্র প্রসাদ আপনাকে বাম রাম দুটোই বলছে, কিন্তু এই যে এই বামের কথা যদি বলি, সেই জায়গা থেকে তারা কি নিজেদেরকে নবায়ন করতে পারেনি সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে? বাম রাজনীতিতে আপনি অনেক বুদ্ধিজীবী পাবেন। আমি বলতেছি যে নানা ফর্মে, নানা সেক্টরে বাংলাদেশের হেন কোনো সেক্টর নাই বামদের অংশগ্রহণ নাই। হয়তো এই কারণে এই সমাজটা এখন এত দূর ভালো। তাই নাকি? আমি এটা আমার অ্যাজাম্পশন আচ্ছা, আর কি, বাকিটুকু হয়তো অন্যদের জন্য খারাপ। কিন্তু ওদের যেটা সমস্যা, ওরা হচ্ছে যে যে চিন্তার জায়গাটা, যে পরিবর্তনের জায়গাগুলো ওরা চিহ্নিত করতে পারে না। ফলে কোনো আন্দোলন দেখা গেল খুব তুঙ্গ উঠে হঠাৎ ম্রিয়মান হয়ে যায়। ফলে বামদের যে বাম অংশগ্রহণ, আবার চরম ডানেও তাদেরকে যেতে দেখা গিয়েছে। না এটা হচ্ছে যে তার সে যে সমাজটাকে ধরতে পারতেছে না। হ্যাঁ। এখন দেখতেছে একটা সমাজে আপনি ধরেন এই বৈষম্যটা আছে, বুর্জোয়ারা তো বৈষম্যের কথা বলবে না, ওরা বলবে যে আমরা একটা সমাজের মধ্যে সুন্দর অবস্থা কায়েম করতে চাই, বা এই সমাজ এখন গণতান্ত্রিক খুব সুন্দর অবস্থা। আবার ধরেন যারা ওদের বিরোধী, ওরা বলবে না এই ফেসিবাদী সরকার, ওই তর্কের ব্যাপার না। আমি বলতেছি বা আমরা যে জায়গায় আন্দোলনটা করার দরকার, যে সংকটের জায়গাগুলো, ওই সংকটের জায়গাগুলো চিহ্নিত করতে পারে নাই। এবং চিহ্নিত করতে না পারার কারণ হচ্ছে যে ধরুন এই বিশ্ব রাজনীতির যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে বামদের উঠে আসার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াগুলো ছিল খুব ভয়াবহ আর কি। একটা যেমন 90-এর এই সোভিয়েত রাশিয়ার পতনের পর, বা চীনের যে অংশীদারিত্ব বাংলাদেশে বাম রাজনীতির, আমি বলতেছি যে চীন পিকিংপন্থী বাদ দিল, বাংলাদেশে যে বাম রাজনীতি আছে ওটা দাঁড়ানোর ক্ষেত্রগুলো কিন্তু এখানে প্রস্তুত আছে। কিন্তু এখানে যে নেতৃত্বের সংকট, যে আমরা যদি একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে রাষ্ট্রনায়ক দরকার, যে বুদ্ধিজীবী দরকার, ওটা বামদের মধ্যে নাই। তাহলে আমাদের যে একটা স্থবির অবস্থা, সেই জায়গা থেকে এই যে বিচ্ছিন্নতা, বুদ্ধিজীবীদের মধ্যে বিচ্ছিন্নতা, রাজনীতিবিদদের মধ্যে মানে বিচ্ছিন্নতা, বা পেশাজীবীদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা আছে, সবাই যার যার ছায়াতলে বা ব্যানারের ছায়াতলে আছে। সেই জায়গা থেকে আমাদের উত্তরণের কি কোনো উপায় আছে? আমরা কি উত্তরণের পথে চলতে শুরু করবো, বা করার কোনো প্রক্রিয়ার মধ্যে আছে? চিন্তার ঐক্যটা থাকার দরকার নেই। আমি বলতেছি এই সমালোচনার জায়গাটা থাকুক। আচ্ছা, হ্যাঁ, মানে আপনি যদি ধরেন আপনার সঙ্গে আমি যদি এক হয়ে যাই, তাহলে আমার অস্তিত্বটা আপনার সঙ্গে বিলীন হয়ে যায়। আমি বলতেছি বিতর্কটা থাকুক, বিতর্কটা কিছু জাতীয় ইস্যুতে, অন্তত পক্ষে জাতীয় স্বার্থগুলো রক্ষা হোক। প্রযুক্তির যে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলেছে, আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞান, এই বিচ্ছিন্নতা মানুষকে এক হইতে দিতে চাচ্ছে না। একটা মাত্র কারণ, এখানে হচ্ছে ভোগের মাত্রাটা খুব চরম। এখন একজন মানুষ কতটুকু, তার পেটের বাইরে তো সে ভোগ করতে পারে না, ফলে তারও একটা সীমাবদ্ধতা আছে। সে ওইটা দিয়ে তিতির ঢেকুরটা তুলে, ফলে সে অন্য জিনিসের সঙ্গে তার সম্পর্কটা করার দরকার হয় না। এখন এই সম্পর্কটা যখনই করবে না, এই সংকটটা যেমন সাধারণ জনগণের সংকটটা, তারও এই সংকটটা যতক্ষণ পর্যন্ত বুঝবে না, ততক্ষণ পর্যন্ত এই সমাজে উত্তরণ সম্ভব কিনা, এটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। প্রযুক্তি কি মানুষকে আসলে বিচ্ছিন্ন করেছে, মানে চিন্তা জায়গাটায় খুব বেশি, নাকি তার আগে থেকে প্রক্রিয়া শুরু হয়েছিল? না, প্রযুক্তি তো শুধু প্রযুক্তি না, প্রযুক্তি হচ্ছে পুঁজি। পুঁজির, হ্যাঁ, আমরা পুঁজিটা, হ্যাঁ, আমি বলতেছি প্রযুক্তি পুঁজি অর্থে। এখন ধরেন আমরা লাইটটা ব্যবহার করি, টেকনোলজি আমাদের হাতে নাই। এটা কপিরাইটটা ধরেন, এটা যদি যে বানায় তার হাতে। ফলে আমরা তো প্রযুক্তিটা কিনতেছি, আমরা বুদ্ধিটা আবিষ্কার করতে পারতেছি না। হ্যাঁ, আমরা সেলুলার ফোন ব্যবহার করছি। হ্যাঁ, আমরা ফোনটা ব্যবহার করছি, কিন্তু এটার হচ্ছে ধরেন মাইক্রোসফট এটার মালিক, বা XYZ এটার মালিক। ফলে ওই জ্ঞানটা আমাদের নাই। আমি বলতেছি যে আমাদের বুদ্ধি স্তরে ওই জায়গায় পৌঁছানোর জন্য যে ধরনের উদ্যোগ দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আন্দোলন করার জন্য যে ধরনের সমন্বয় দরকার, যে ধরনের মানুষের সঙ্গে মিশা দরকার, ওই সংকটটা আমাদের এখানে ব্যাপক। মানে আমরা আসলে ক্রেতা হচ্ছি না, আমরা তো ভোক্তা শ্রেণী। হ্যাঁ, ভোক্তা শ্রেণী, কিন্তু আমাদের জ্ঞানের বিকাশটা হচ্ছে না। না, ভোক্তা তো ভোগ যখন করে তারও একটা জ্ঞান থাকে, সে কদ্দুর ভোগ করবে, সেটা হচ্ছে ভোগ করার জ্ঞান। ভোগ করার জ্ঞান। আমি বলতেছি সে জ্ঞানী না, ওইটা বলবো না, অজ্ঞানী না, তার ওই জ্ঞানটা আছে, হুঁশটা আছে, হুঁশ অর্থে জ্ঞান। আচ্ছা, হ্যাঁ, আমি বলতেছি যে একটা সমাজে যে পরিবর্তন করা দরকার নানা ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে। শিল্প বলতে দুই অর্থে শিল্প, একটা হচ্ছে চিত্রকলা শিল্প, আর একটা হচ্ছে শিল্প, উৎপাদন, কারখানা শিল্প। ওই জায়গাটা আমাদের এখানে সংকুচিত হয়ে আছে। এখন বলতে পারেন যে এটা সমস্যাটা কি? এটা হচ্ছে সমাজটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সমাজ। এই দুর্নীতিগ্রস্ত জিনিসটা হচ্ছে কাঠামোগত সমস্যা। শুধু যে ব্যক্তিকে দুর্নীতি করতেছে তা কিন্তু না, এটা পদ্ধতিটাই এমন। এটা হচ্ছে একটা পিরামিডের মতো। আপনি ধরেন একদম টপ টু বটম পর্যন্ত
সাধারণ জনগণ যেমন একটা রাস্তা পার হইতে কোথায় জানি একটা রিপোর্ট দেখলাম, একজন ট্রাফিক পুলিশকে 2 টাকা ঘুষ দিচ্ছে, উচ্চতর পর্যায়ে সে নিচ্ছে। জিনিসটা হচ্ছে এটা মানে একদম পর্যায়ক্রমিক জিনিসটা। এখন এটা কিভাবে ঠিক হবে? এটা ঠিক হবে তখনই যখন হচ্ছে যে এই রাষ্ট্রের প্রতি মানুষের যে অধিকার ওইটা যখন প্রতিষ্ঠা হবে, এই রাষ্ট্রের প্রতি মানুষ এবং মানে মানুষ ভাববে যে রাষ্ট্র আমার, হ্যাঁ প্রকৃত অর্থে রাষ্ট্র আমার, এবং এই রাষ্ট্রটা গণতান্ত্রিক, আমার বিকাশের জন্য এই রাষ্ট্র সর্বতোভাবে যেরকম আমাদের কাছ থেকে সবকিছু নেয়। এখানে একটু বলি টিউবে যে তাহলে কি রাষ্ট্র ব্যর্থ হয়েছে জনগণকে বোঝাতে যে রাষ্ট্র তোমার? না, রাষ্ট্র ব্যর্থ হয় না। রাষ্ট্র তো হচ্ছে কিছু আইন কাঠামো দ্বারা তৈরি। মানুষ এই আইনটা মেনে নিচ্ছে, মানুষ এই আইনগুলো মেনে নেওয়াতে সে ভোটে অংশগ্রহণ করে, তার ভোটটা সে ঠিকভাবে দিতে চায়, সে হচ্ছে মানে কি বলে নিরাপত্তা নিয়ে বাসায় ফিরতে চায়, বাসা থেকে বের হওয়ার পর তার জীবনটা সে হচ্ছে তার অধিকারগুলো ভোগ করতে চায়, শিক্ষার অধিকার চায়, সে স্বাস্থ্যের অধিকার চায়, সে আনুষঙ্গিক সেবা পরিষেবা এগুলো চায়। মানুষ এই অর্থে রাষ্ট্রের হচ্ছে আইন কাঠামোর অনুসারী। আমি বলতেছি যে একটা রাষ্ট্রের আইন কাঠামো আছে, এই আইন কাঠামোগুলো কোন কোন ক্ষেত্রে হয়তো ব্রিটিশ আমলে বেশিরভাগ আইন কাঠামো। আমি বলতেছি যে তখন একটা রাষ্ট্রকে আধুনিক করার জন্য যে ক্ষেত্রটা তৈরি করা দরকার, আমাদের এখানে ওই জিনিসটা নাই। কিন্তু রাষ্ট্র মানে একজন নাগরিক যে ভাববে যে এই রাষ্ট্র আমার, এই রাষ্ট্র আমাকে দেখবে, এই রাষ্ট্র আমাকে দেখে, সুতরাং রাষ্ট্রকে আমি দেখবো, এই উপলব্ধিটা আমাদের মানে এই উপলব্ধি আছে। না হলে ধরেন 71 সালে 7.5 কোটি লোক যুদ্ধে ঝাঁপাই পড়ে। আমি 71 পরে 44 বছরের বলছি, আমি বলতেছি যে তারা এটা চেয়েছে বিদায় এই দেশটা স্বাধীন হয়েছে, ফলে তারা এই ম্যান্ডেটটা মানে বাংলাদেশ রাষ্ট্রটাকে স্বীকার করে। এখন এই স্বীকারের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রের পরিচালনার যে কাঠামোগত দিক আছে ওই জিনিসগুলো তো আমাদের ঠিক হয় নাই। আমরা দেখেছি নানা সময় যেসব মহলই এসেছে, যেসব রাজনৈতিক মহল, তারা তাদের মতো করে এই রাষ্ট্রটাকে তৈরি করার চেষ্টা করেছে। এখন এই যে আপনি ওই কথাই বলেন তাদের মতো করে, জনগণের মতো করে না, জনগণের মতো করে না। জনগণও আছে, আমি বলতেছি যে জনগণ তো ওদেরকে ভোট দেয় কোন না কোন ফর্মে, সেটা তো ভোট দিন সে রাজা, তারপর তার নাই। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে যে ওই অর্থে জনগণের কল্যাণ করা, যে ওই জিনিসটা আমাদের মধ্যে নাই আর কি। একটা রাষ্ট্র আমরা কখন দেখি একটা রাষ্ট্র তার চরিত্রটা কি হবে, রাষ্ট্রটা হচ্ছে ইউটোপিয়া হওয়ার দরকার নাই। আমি বলতেছি যে একদম আমার স্বপ্নের নগরী করবে না রাষ্ট্রটা। রাষ্ট্রটা হচ্ছে প্রথম কথা হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা দিবে, শিক্ষা দিবে, স্বাস্থ্য দিবে, তারপর হচ্ছে আনুষঙ্গিক পরিষেবা দিবে, এবং হচ্ছে মানুষের যে উৎপাদন কাঠামোর যে টোটাল ব্যবস্থা, কৃষক তার কৃষক তার যথাযথ ধানের মূল্য পাবে, ধরেন শ্রমিকটা তার যথাযথ মজুরি পাবে, ছাত্ররা তার শিক্ষার উপকরণ পাবে, হ্যাঁ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ পাবে। ওই জিনিসটা হচ্ছে দরকার। মানুষ এটাই চায়। একটা রাষ্ট্রের কাছে তো চায় না যে আমার ঘরে আইনা তুমি একটা দালান করে দাও, মানুষ ওইটা চায় না। মানুষ তো এই রাষ্ট্রটাকে বানানো হয়েছে সে একটা সমাজবদ্ধভাবে থাকার জন্য, মূল্যায়নটা চাই মানুষের, মূল্যায়ন এবং স্বীকৃতি। আমি একটা বিরতিতে যাচ্ছি সাকাত ভাই, এসে আমরা আলোচনাটা করতে চাই যে 40 বছর তো চলে গেল, এখন মুক্তিযুদ্ধের তৃতীয় প্রজন্ম যারা বড় হচ্ছে তারা আসলে এখন রাষ্ট্র ভাবনা, নাগরিক ভাবনা, রাষ্ট্র গঠন ভাবনা তাদের দৃষ্টিভঙ্গি যুক্ত হওয়ার পথে। নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ পরবর্তী তৃতীয় প্রজন্ম যারা এখন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার সঙ্গে তারা ধীরে ধীরে যুক্ত হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে এই যে পুরাতন রাষ্ট্র এই নতুনদেরকে কিভাবে নিজের করে নিবে এই দৃষ্টিভঙ্গি, তারা তো নতুন ভাবে বাংলাদেশকে দেখতে চাচ্ছে। ওই দেখাটা ধরুন এগুলা ঘটে মাঝে মধ্যে সমাজের মধ্যে। আপনি ধরুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে আন্দোলন, আমরা যদি ওইটাও একটা প্রজন্ম ধরি, হ্যাঁ, ধরুন ওই আন্দোলনে তাদের স্বার্থে যখন আঘাত এসেছে ওরা কিন্তু রাজপথে নেমে এসেছে, হয়তো ওইখান থেকে একটা আন্দোলন দানা বাঁধে নেই। আমি বলতেছি যে নতুন প্রজন্ম যে রাষ্ট্র সম্পর্কে ভাবে না তা কিন্তু না। এখন এই ভাবনাটা কিভাবে রূপ পাবে, এখন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমরা হচ্ছে একটা ধরুন মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধীর বিচারের মধ্যে দিয়ে একটা পর্যায়ে এসেছি। এই পর্যায় থেকে একটা রাষ্ট্র যখন আমি তখন চিন্তা করব, তখন আমার মৌলিক ইস্যুগুলোর মধ্যে আসতে হবে। মৌলিক ইস্যুটা কি? রাষ্ট্রের নানা ধরনের অধিকার, যেমন ধরুন বিভিন্ন এই জাতিগোষ্ঠী আছে আমাদের এখানে, প্রায় 40টার মতো জাতিগোষ্ঠী আছে। আপনি ধরেন শুধু বাঙালি হিসেবে আমরা যদি ওদের উপর অত্যাচার করি তাহলে রাষ্ট্র হিসেবে আমাদের রাষ্ট্রটা ভালো রাষ্ট্র হলো না। আমাদের রাষ্ট্র হিসেবে আমরা যে বাঙালি হিসেবে যে অর্থে যে অধিকার ভোগ করি ওদেরকে একই অধিকার দিতে হবে, তাহলে রাষ্ট্রটা
ইকুয়ালি দেখতে সমান হবে। আমি বলতেছি মানুষের অধিকারের সমপর্যায়টা তৈরি করার জন্য যে রাষ্ট্রটা দরকার এটা সমাজের ভেতর থেকে তৈরি হবে। এখন ধরেন একটা চাপ দিতে 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 কোনো বস্তুর উপর এক সময় তো এটা বিস্ফোরণ ঘটে। আমি বলতেছি সেই সময়টার অপেক্ষা হয়তো আমরা করব যেখানে রাষ্ট্রটার আমূল পরিবর্তন হবে। না হলে এটা আপাত দৃষ্টিতে দেখলে এটা সম্ভব না। আপনি বলছেন একটা প্রক্রিয়া চলছে, প্রক্রিয়া চলছে কোনো না কোনো ফর্মে। এখন ধরেন এটা হচ্ছে বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী বা বিভিন্ন শ্রেণীর গোষ্ঠীর যখন স্বার্থে আঘাত লাগে তখন ওরা মাঠে নামে, কিন্তু এটার যে একটা সমন্বয় ভাবে একটা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র তার রূপ নিবে, ওই রূপটা এখানে হচ্ছে না আর কি। এটা হচ্ছে নেতৃত্বের সংকটের কারণে। সেক্ষেত্রে নেতৃত্বের সংকট এটা হচ্ছে যে খুব আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, সবাই যার যার স্বার্থটা দেখছি। আত্মকেন্দ্রিক তো মানুষ হইতে পারে না, তার পরিবার আছে, তার সন্তান আছে, তার স্ত্রী আছে। ওই অর্থে মানুষ আত্মকেন্দ্রিক না, যে অর্থে বিচ্ছিন্নতাটা ওই জায়গা থেকে সৃষ্টি, মানে আমাদের উৎপাদন পদ্ধতির বিচ্ছিন্নতা। হ্যাঁ, উৎপাদন পদ্ধতি কাঠামোগত বিচ্ছিন্ন এবং কাঠামোগত যে বৈষম্য, এই বৈষম্যের ফলে এই সমাজটা এই দুরবস্থার প্রধান কারণ আর কি। আমি বলতেছি এটা পরিবর্তনটা ঘটবে। মানুষ তো ধরুন টেকনোলজি জিনিসটা কিন্তু চারিদিকে ছড়ে যাচ্ছে। এখন মানুষ এটা খারাপ কাজেও ব্যবহার করতে পারে, আবার ধরেন সে তার ইতিবাচক দিকেও ব্যবহার করতে পারে। আপনি কি এইটাও বলতে চান যে আমাদের একটা পুঁজি দরকার ছিল? আমরা ৭১-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই একটা রাষ্ট্র গঠনের যে পুঁজি, সেই পুঁজি গঠন প্রক্রিয়ার কারণে এই সংকটগুলি তৈরি হয়েছিল। এখন আমরা একটা পুঁজির মানে এই যে ঠিক সচ্ছল পুঁজির দিকে আছি। এখন আমাদের আবার সেই আমরা সেই ইতিবাচক গঠন প্রক্রিয়ার দিকে যাওয়ার সময় এসেছে। প্রশ্নটা হচ্ছে জাতীয় বুর্জোয়া হচ্ছে কিনা। জাতীয় বুর্জোয়া আমরা তাকে বলবো যে হচ্ছে রাষ্ট্রের শ্রমিকদের সে ভালো মজুরি দেয়, শ্রমিকের চলার মতো একটা দেয়। সে হচ্ছে এইখানে হচ্ছে কি রাষ্ট্রের সে উৎপাদন কাঠামো, তার সম্পর্ক থাকবে, বাজারটা তার থাকবে, বিদেশি পণ্য এখানে ঢুকতে গেলে তার বাধার মুখে হবে। আমাদের ওখানে এখনো জাতীয় বুর্জোয়া হয় নাই বস্তুগত দিক থেকে দেখতে গেলে আর কি, একদম মেটেরিয়ালিস্টিক দিক থেকে দেখতে গেলে। এবং এটা না হওয়ার পিছনে হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা এই বুর্জোয়া সৃষ্টি করার জন্য সহায়ক না, ফলে এই রাষ্ট্র অগণতান্ত্রিক হয়ে যায়। একটা গণতান্ত্রিক সমাজ বিকাশের জন্য আমি বলতেছি জাতীয় বুর্জোয়া শ্রেণীর দরকার আছে, এবং এটা যতক্ষণ পর্যন্ত হবে না ওই সমাজটা হচ্ছে অগণতান্ত্রিক সমাজ হয়ে থাকবে। ধরেন যোদ্ধা শ্রেণী থেকে এই সমাজের তো একটা পরিবর্তন হয়েছে না, নানা ফর্মে, আইনের মাধ্যমে, নানা ল্যান্ড রিফর্মের মাধ্যমে। আমি বলতেছি যে এই বুর্জোয়া শ্রেণীটা তখনই হবে যখন হচ্ছে যে এরা জনগণের প্রতি কমিটমেন্টটা থাকবে, জনগণের অধিকারের প্রতি তার দরদটা থাকবে, এবং তখনই সমাজটা গণতান্ত্রিক গণতান্ত্রিক ভাবে সে বিকশিত হতে চাইবে। ফলে যেহেতু এখানে নাই, ওই অর্থে আমি বৃহত্তর অর্থ বলতেছি, ন্যূনতম কমিটমেন্ট যেটা, ন্যূনতম রাইট যেটা, অধিকারের প্রশ্ন, মৌলিক অধিকার, ওই ক্ষেত্রে তার কমিটমেন্টটা আছে কিনা, তার সমাজের প্রতি তার যে নিঃস্বার্থ একটা প্রতিশ্রুতি, ওই প্রতিশ্রুতিটা আছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এটা যখন হবে একটা সমাজ, তখন গণতান্ত্রিক হয়ে উঠবে। প্রতিশ্রুতি থাকবে, জবাবদিহিতা থাকবে। ধরুন এইখানে তো কি হয়, আমরা একদল নির্বাচন করে একদল জিতে, আরেকদল বলে যে এটা এই নির্বাচন কারচুপি, এই নির্বাচন প্রতিশ্রুতি এবং জবাবদিহিতার মধ্যে একটা চুক্তি থাকতে হবে। এই জবাবদিহিতা আমি বলতেছি সর্বক্ষেত্রে, শুধু রাষ্ট্রের প্রধানদের ক্ষেত্রে না, সাধারণ একজন জনগণেরও তার কমিটমেন্ট থাকতে হবে। ধরুন একজন শ্রমিক তার আন্দোলন করতে গিয়ে তার মেশিন যদি ভেঙে ফেলে, তাহলে সে পরদিন কাজ পাবে না। ফলে তারও ওই কমিটমেন্টটা থাকতে হবে যে মানে সম্পদ আমার, এইখান থেকে আমি আমার রুটি রুজির প্রশ্নটা আছে, ওই জায়গাটা থাকার কথা বলতেছি। আমি বলতেছি কমিটমেন্ট শুধু যে জাতীয় বুর্জোয়া তখনই হবে, কমিটমেন্ট উভয় পক্ষের মধ্যে, সেটাই বলছিলাম যে প্রতিশ্রুতি এবং জবাবদিহিতার একটা চুক্তি হতে হবে, গণতান্ত্রিক হয়ে উঠবে। এখন এই দুইয়ের একটা সম্পর্ক তৈরি করতে হবে। আমরা হয়তো দোষ দিতে পারি এই সমাজ দুর্নীতিতে ভরা, এই সমাজ, কিন্তু আমি কি করছি। আমি বলতেছি যে এই যে অর্গানিক বুদ্ধিজীবীর কথা বললাম, আমি বলতাম যে সে যদি তার যন্ত্রের প্রতি কমিটমেন্টটা থাকে, আমরা ওই জায়গায় আসতে পারি। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা ওই জায়গায় আসতে পারি। ব্যক্তির মানে প্রতিশ্রুতির জায়গাটা, রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি ব্যক্তির প্রতিশ্রুতির জায়গাটা এখন খুব গুরুত্বপূর্ণ।
না। ব্যক্তি থেকে আমরা একদম রাষ্ট্র সামষ্টিক তো বলতে পারি। ব্যক্তির বিকাশে নিরঙ্কুশ স্বাধীনতা দেবে। আমি হ্যাঁ। বলতেছি গণতান্ত্রিক সমাজ হচ্ছে সেটা। ধরেন একজন গবেষণা করতে চায়, রাষ্ট্র তাকে সহযোগিতা করতে হবে। কিন্তু আমাদের এখানে ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি সহযোগিতা লাগে। কিন্তু রাষ্ট্র কেন এটা করে না? মানে রাষ্ট্র হচ্ছে, এটা হচ্ছে অগণতান্ত্রিক চেহারার রাষ্ট্র। আমরা যখন দেখতে পাই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতাটা নাই আর কি। ধরেন একটা কেউ ভালো গবেষণা করতেছে বা কেউ কোনো কিছু আবিষ্কার করতেছে, কেউ একটা নতুন ধান একটা পদ্ধতিগতভাবে সে আবিষ্কার করতেছে, রাষ্ট্র এখানে ইনভলভমেন্ট সবচেয়ে বেশি হওয়ার মানে কথা। সবকিছু মিলে রাষ্ট্রের অভিভাবকত্ব, রাষ্ট্রের অভিভাবকত্ব, তাইলে রাষ্ট্রটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র হবে। আমি আবার ধরুন এই রাষ্ট্রের বিপরীতে এমন একটা সমাজ চাই যে সমাজটা হচ্ছে মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, এখানে সাম্য প্রতিষ্ঠিত হবে। সমাজতন্ত্র। আসলে আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপে আমাদের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।